প্রাইমারিলি যদি আমরা এই জিনিসটাকে কনসিডার করি, ইট ওয়াজ নেভার ইন্টেন্ডেড টু বি আ রেভলিউশন, বিকজ এটা হওয়ারই কথা না, এই মুভমেন্টটাই হওয়ার কথা না। নন পার্টিজান কেউ একজন স্টুডেন্টকে শেখ হাসিনার পুলিশ গুলি করছে, এইটা আসলে হয় না। তখন এটা আসলে একটা মুভমেন্ট থেকে একটা রেভলিউশনে রূপ নেওয়া শুরু করছে। এবং কি এটাই রাইট টাইম, এবং কি আমার এই জিনিসের জন্য আমি মনে হয় সারা জীবন অনুতপ্ত থাকবো যে ওই টাইমে আমি সরাসরি ইনভলভ হতে পারি নাই। প্রাইভেট পাবলিকের ডাইনামিক্সটা ইটস নো লঙ্গার যে পাবলিক লিডস দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ বাংলাদেশ। প্রাইভেট ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। যখন আমাদের 23-এ ইলেকশন হয়েছে এবং ওই সময় হচ্ছে বেশ কিছু কার্টুনিস্ট যারা হচ্ছে টক এগেইনস্ট দি গভর্নমেন্ট, ওদেরকে নিয়ে যে জেলে পিটায় মেরে ফেলছে একজন, তারা এটাকে মাস্ক করার ট্রাই করছিল, বাট এই পরিমাণ ভায়োলেন্সটা আসলে মানে নিজ দেশের পিপলের উপর সরাসরি হচ্ছে কি নিজ দেশের পুলিশ হচ্ছে গিয়ে গুলি চালাচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি মোরালি আওয়ামী লীগকে সাপোর্ট করলেও মোরালি এই অ্যাকশনটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা যায়। এবং রেমিটেন্স ফ্লোটা আমরা দেখছি ড্রাস্টিক্যালি কমে গেছে, বিকজ মানে হুইচ ইন্ডিকেটস যে সারা পৃথিবী জুড়ে যত বাংলাদেশি ছিল দে ওয়ার কনসার্ন। মূল কথাটা হচ্ছে আমার দেশে যাই হোক না কেন, আমার দেশটি হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত শাসন। এটি হচ্ছে, এর বাইরে কোনো কথা যাদের বয়স আপনার 15 থেকে 35-এর মধ্যে, সো 52, 71, 90, 2024 যদি দেখেন, তো আসলে সব তো করতেছে 15 থেকে 35, মানে হচ্ছে পরবর্তী জেনারেশন করতেছে। সো হোপফুলি দিস গভর্নমেন্ট উইল নট ফেল, বাট যদি ফেল করে, বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কারণ ইয়াং পিপল কখনই অপ্রেস থাকতে চায় না। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা প্রজেক্টের আওতায় নির্মিত 8টি অধ্যায়ের অডিও ওয়ার্ক সিরিজে আপনাদের আমন্ত্রণ জানাই। 2024 সালের জুলাই আগস্ট মাসে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশি কানাডিয়ানদের পার্সপেক্টিভগুলো নিয়ে সাজানো হয়েছে এই অডিও ওয়ার্ক সিরিজটি। এই গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং পৃথিবীর ইতিহাসে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সাধারণ জনতার রুখে দাঁড়ানোর একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক অধ্যায় রচনা করেছে। শিল্প, সংস্কৃতি এবং সাহিত্য মণ্ডলের ভূমিকা কী ছিল এই গণ অভ্যুত্থানে? অনেকেই মনে করেন আর্ট কেন পলিটিক্যাল হবে, আর্ট পলিটিক্সের ঊর্ধ্বে। কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকে দেখেছি ব্রিটিশদের বিরুদ্ধে তার কলম চালাতে। ড্যান্সার এবং পারফরমেন্স আর্টিস্ট আরডেম গুন্ডুজকে দেখেছি তাকসিম স্কোয়ারে স্ট্যান্ডিং ম্যান বেশে 2013 সালে টার্কিশ গভর্নমেন্টের বিরুদ্ধে সাইলেন্টলি এমবডিড প্রোটেস্ট করতে। আর ল্যাটিন আমেরিকাতে ডমিনেন্ট পলিটিক্যাল এবং হেজেমনিক পাওয়ারের বিরুদ্ধে ইন্টারভেনশন আর্টের প্র্যাকটিস তো অনেক আগে থেকেই চলে আসছে, যেটাকে আর্ট হিস্টোরিয়ান ক্লেয়ার বিশপের ভাষায় আমরা বলতে পারি দ্য আর্ট অফ পলিটিক্যাল টাইমিং। 2024 জুলাই আগস্টে সেই আর্ট অফ পলিটিক্যাল টাইমিং কী ভূমিকা রেখেছিল, এইসব ব্যাপারগুলো নিয়েই কথা বলেছি বেশ কিছু বাংলাদেশি কানাডিয়ানদের সাথে যারা শিল্প, সংস্কৃতি এবং সাহিত্য মণ্ডলে জড়িত আছেন। তাদের কথোপকথন দিয়ে সাজানো হয়েছে অডিও ওয়াকের 5ম অধ্যায়টি, যার নাম দেয়া হয়েছে 36 জুলাই বিপ্লবে শিল্প ও সাহিত্য। অডিও ওয়ার্ক সিরিজের প্রতিটি অধ্যায়ের জন্য রয়েছে একটি ইউনিক কিউআর কোড, যেটি আপনাকে স্ক্যান করতে হবে কথোপকথনগুলো শুনবার জন্য। আপনি সিরিজটি ধারাবাহিকভাবে শুনতে পারেন 1 থেকে 8 পর্যন্ত, তবে ধারাবাহিকতা না মানলেও বিষয়বস্তু বুঝতে যাতে সমস্যা না হয় সেভাবেই অডিও ওয়ার্কগুলো সাজানো। ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা টিম বিশ্বাস করে আমাদের অধিকার আদায়ের একটি বড় মঞ্চ হলো পাবলিক স্পেস। আমরা সেটা দেখেছিও 2024 জুলাই আগস্টে। বাংলাদেশের মতো টরন্টোর বাংলা টাউনের রাস্তাঘাট, অলিগলি, রাস্তার মোড়, দোকানের সামন পরিণত হয়েছিল অনেকগুলো প্রতিবাদী মঞ্চে। এ কারণেই এই অডিও ওয়ার্কগুলো পাবলিক স্পেসে ইনস্টল করা। ড্যানফোর্থের রাস্তায় হাঁটতে হাঁটতে শুনুন এই অডিও ওয়ার্কগুলো, পরিবার পরিজনকে নিয়ে এসে শুনুন, বন্ধু বান্ধবের সাথে শুনুন, ডেন্টোনিয়া পার্কে চা চানাচুরের আড্ডায়। কিছু কথা ভালো লাগবে, কিছু ভালো লাগবে না,
কিন্তু সে আলোচনা সমালোচনা থেকেই হয়তো সূচনা হবে বাংলাদেশে এমন একটি পাবলিক স্পেস তৈরির স্বপ্ন বুনন যেখানে নট জেনোসাইড বাট দ্য ডেমোক্রেসি উইল রুল। অধ্যায় 5, 36শে জুলাই বিপ্লবে শিল্প ও সাহিত্য। আপনি জানেন কিনা জানি না, যখন আমাদের 23শে ইলেকশন হয়েছে এবং ওই সময় হচ্ছে বেশ কিছু কার্টুনিস্ট যারা হচ্ছে টকড এগেইনস্ট দি গভর্নমেন্ট, ওদেরকে নিয়ে যে জেলে পিটায় মেরে ফেলছে একজনকে, আরেকজন খুব বাজেভাবে আসছে, তখনও কিন্তু মানুষ কিছু বলে নাই। বাট তখনকার যে ক্ষোভটা, ওটা তো ছিল যে হচ্ছে আমি ফ্রিলি কথা বলতে পারবো না, আমি ফ্রিলি কার্টুন আঁকতে পারবো না, তাহলে কিসের স্বাধীনতা? যে কোনো অ্যাপ্রাইজিংয়ে যেই জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা সিম্বল। সো সিম্বলটা একটা গ্রাফিটি হতে পারে, সিম্বলটা একটা গান হতে পারে, সিম্বলটা একটা স্লোগান হতে পারে, সিম্বলটা ক্যান বি এনিথিং। তো জুলাইতে যেটা হয়েছে, there was multiple symbol that was connecting people to unify to one goal. So 10 বছর আগের একটা গান, শোনো মহাজন শূন্যের, that became the national anthem for the July Revolution, যেটা এবার শূন্য মাত্র ইউনেস্কোতে যে ফেব্রুয়ারিতে প্রোগ্রাম হলো ওখানেও যে গিয়ে আসছে। বা হচ্ছে একটা গ্রাফিটি, যে তুই কে আমি কে রাজাকার রাজাকার, একটা সিম্পল গ্রাফিটি, বাট ইটস নট সেইং যে আমি আসলে রাজাকার, বাট ইটস আই এম অ্যাগেইনস্ট ইউ, আই এম ফর দিস রেভলিউশন, এই যে অ্যাপ্রোচটা। বা হচ্ছে খুনি বলে লেখা, বা হচ্ছে একটা ছেলে বুক পেতে দাঁড়ায় আছে, ওটার ভিডিও করা। আমার কাছে মনে হয়েছে জুলাইতে এভরিওয়ান বিকেম অ্যান আর্টিস্ট। সবার হাতে ফোন, সবার হাতে কলম, সবার হাতেই তুলি, সবার হাতেই অ্যাক্সেস টু বিভিন্ন সং। সো তারা যেটা করেছে, দ্য ওয়ে দে থিঙ্ক আর্ট ফর্ম অফ রেভলিউশন শুড বি, এবং এক একজন এক একভাবে চিন্তা করে, সে তার নিজের সিম্বলটা নিজে ক্রিয়েট করেছে। আমি একটা ড্রোন শটের ভিডিও দেখেছি, যেটা হচ্ছে শহীদ মিনারের ওখানে সবাই আসছে, ড্রোন শটটা জাস্ট নিচ্ছে যে সবাই একসাথে গান গাচ্ছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। হ্যাঁ, ওটা দেখে সবার চোখে পানি চলে আসছে, বিকজ মানে আনবিলিভেবল। আমি কখনো দেখি নাই যে এইভাবে, বিকজ গানটা যখন গাচ্ছে তখন মনে হচ্ছে না গান গাচ্ছে, তখন মনে হচ্ছে যে হৃদয় দিয়ে কথা বলতেছে। সো জুলাইতে এভরিওয়ান বিকেম অ্যান আর্টিস্ট, এভরিথিং বিকেম অ্যান আর্ট ফর্ম। রিক্সা থেকে শুরু করে, দেয়াল থেকে শুরু করে, সব জায়গায় গ্রাফিটি ওয়ার্কস, বিভিন্ন গান হচ্ছে যেগুলো পিপলকে ইউনিফাইড করতেছে, বিভিন্ন ক্লিপস আসতেছে যেটা শো করতেছে হাউ ডেসপারেট দ্য কারেন্ট গভর্নমেন্ট ওয়াজ টু স্টে ইন পাওয়ার। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই লেভেল অফ আর্ট ফর্ম আমি আমার লাইফে কখনো এক্সপেরিয়েন্স করছি। আমি নিজে যখন বাংলাদেশে ছিলাম, আমি প্রচুর ইভেন্টে গেছি, ছায়ানট বলেন, চারুকলা বলেন, সব জায়গায় গিয়েছি। বাট আই থিঙ্ক দ্য বেস্ট আর্ট ফর্ম আই হ্যাভ এভার সিন ইজ ইন জুলাই। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে পুরো দেশে গ্রাফিটি থাকার তো দরকার নেই। গ্রাফিটি হচ্ছে একটা রেসপন্স টু রেভলিউশন। ওয়ান্স দ্য রেভলিউশন হ্যাজ অ্যাচিভড ইটস or met its end, গ্রাফিটি যদি সরায় ফেলা হয়, ছবি তুলে রাখা দরকার ছিল। আমি জানি না ছবি তোলা হয়েছে কিনা, কিছু কিছু ছবি তোলা হয়েছে, কিছু কিছু তোলা হয়নি। বাট তুলে গ্রাফিটিগুলো যদি সরায় ফেলে, বিকজ একটা গ্রাফিটি ডাজ নট ডিফাইন ইউর কান্ট্রি। তো আমি যখন একটা বিগেস্ট এক্সাম্পল হচ্ছে বার্লিন। সো বার্লিন ওয়াল যখন ছিল, বার্লিন ওয়াল ভাঙ্গার একদিক দিয়ে পুরো বার্লিনে কিন্তু গ্রাফিটি ছড়ানো ছিল, রাইট? তো যখন বার্লিন রিবিল্ড করছে, শুধু বার্লিন ওয়ালের গ্রাফিটিগুলো রেখে বাকি সব গ্রাফিটি কিন্তু মুছে দেওয়া হয়েছে, বিকজ ওই গ্রাফিটিগুলোর যে সিম্বলিক অ্যাপ্রোচটা ছিল ওটা অলরেডি ডান। ইট ওয়াজ টু ইউনিফাই জার্মানি। সেম জিনিসটা বাংলাদেশেও আই থিঙ্ক ইজ রিকোয়ার্ড। গ্রাফিটিগুলো যদি মুছেও ফেলা হয়, ইট ডাজ নট মিন যে হচ্ছে আমরা রেভলিউশনের সাথে বেইমানি করলাম।
বিকজ এখন তো আমার বাংলাদেশকে রিবিল্ড করতে হবে, অ্যান্ড গ্রাফিটি ইজ নট পার্ট অফ আ রিবিল্ডিং আর কি। সো হয়তো 2-1টা জায়গায় গ্রাফিটি থাকতে পারে যেখানে ইট লুকস নাইস, ইট গোজ উইথ দ্য ফিল অফ দ্যাট পার্টিকুলার প্লেস, বাট র্যান্ডম একটা বিল্ডিংয়ে গ্রাফিটি রাখা, ওটাকে রং না করাটা আসলে ডাজন্ট মেক সেন্স। সো আমার কাছে মনে হয় যে হচ্ছে অ্যান্ড আরও সিম্পলি যদি বলি, বিকজ 71-এও কিন্তু অনেক গ্রাফিটি করা হয়েছে, 91-এ গ্রাফিটি করা হয়েছে, ওই গ্রাফিটিগুলো কিন্তু এখন আর নাই, বিকজ আমরা অ্যাচিভ করে ফেলছি ওই গ্রাফিটিগুলোর যে রিকোয়ারমেন্ট। সো গ্রাফিটি সরাই ফেললে ইটস পারফেক্টলি ওকে, অ্যাজ লং অ্যাজ উই আন্ডারস্ট্যান্ড ওয়াই উই ডিড ইট। So education approach is very important. Instead of graffiti, I would say a proper documentation of the entire process as to why July happened. জুলাইয়ের থেকে আমাদের অ্যাচিভমেন্টস কী, জুলাইয়ের সময় কী কী ঝামেলা হয়েছে, এই ঝামেলাগুলো কেন বাংলাদেশে হওয়া যাবে না, এগুলো যদি প্রপারলি ডকুমেন্টেড হয় বোথ ইন ভিডিও, অডিও, রিটার্ন ফর্ম, এবং ওগুলো যদি প্রপারলি শেখানো হয় অ্যাজ আ পার্ট অফ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, আই থিঙ্ক দ্যাট মেক্স মোর সেন্স। উই ওয়ান্ট এডুকেটেড ইন্ডিভিজুয়ালস যারা এই অ্যাসপেক্টগুলো, এই ফিলগুলো ধারণ করবে, জাস্ট চোখে দেখবে না। খুব রিসেন্টলি আপনারা দেখেছেন কি না, সেটা হচ্ছে বাংলাদেশে দের ইজ আ হিউজ ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন হচ্ছে, অ্যান্ড এটার অ্যাগেনস্টে হচ্ছে আবার যে রেভলিউশনগুলো হচ্ছে ছোট ছোট, সবাই ইনজাস্টিসের অ্যাগেনস্টে যারা দাঁড়াচ্ছে তখন কিন্তু প্রচুর গ্রাফিটি ওয়ার্ক বা পিকচার্স এগুলো কিন্তু আবার আপরাইজিং হচ্ছে। সো ডিজিটাল মিডিয়াতে বা আমি যদি সোশ্যাল মিডিয়াতে যাই, আমি কিন্তু দেখতে পারবো যে হচ্ছে খুব সুন্দর সুন্দর গ্রাফিটি ওয়ার্কস হচ্ছে, শুধু গ্রাফিটি না, খুব সুন্দর সুন্দর পোস্টার বের হচ্ছে, যেখানে আমি রিসেন্টলি, আমি জানি না এই ওয়ার্ডটা বাজে শোনাবে কি না, বাট নুনুতন্ত্র নিপাত যাক, এটা যে কি সুন্দর করে নিয়ে আসছে, যেখানে ইট টকড অ্যাবাউট যে প্যাট্রিয়ার্কাল অ্যাসপেক্টসগুলো বাংলাদেশ থেকে সরাইতে হবে। আই থিঙ্ক ইটস অ্যামেজিং, ইটস রিচিং আউট টু পিপল, ডিরেক্টলি হিট করতেছে ওই ছেলেগুলোকে যারা আসলে একটু প্যাট্রিয়ার্কাল এবং ঝামেলা করতেছে। তো এটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের জন্য আসলে এই আর্ট ফর্মগুলো এখন উপদেষ্টারা দেশে যেভাবে চালাচ্ছে, ল অ্যান্ড অর্ডারে তো প্রচুর ঝামেলা হচ্ছেই, এবং ওদের এগেনস্টে যে আমরা কথা বলতে পারতেছি এবং আমরা স্টেপস নিচ্ছি, আই থিঙ্ক দ্যাটস অ্যামেজিং, অ্যান্ড উই আর ইউজিং আর্ট ফর্ম বিকজ উই হ্যাভ লার্নড ইট ইন জুলাই যে কীভাবে ইউজ করতে হবে, অ্যান্ড পিপল আর ইউজিং ইট ইন দ্য রাইট ওয়ে। বলবো না যে দেয়ার আর ডিফারেন্ট অ্যাসপেক্টস টু ইট, যারা হচ্ছে অস্থিতিশীলতা ক্রিয়েট করতে চায় লেটস সে আওয়ামী লীগ পার্সপেক্টিভ থেকে, অথবা হচ্ছে যে এই ধরনের সংগঠনগুলো নিষিদ্ধ হয়ে গেছিলো লাইক ফান্ডামেন্টাল হিজবুত তাহরির অ্যান্ড অল দ্যাট, ওরাও কিন্তু ওই গ্রাফিটি বা হচ্ছে এই ধরনের ব্যানার পোস্টার ক্রিয়েট করেই ওরাও হচ্ছে অস্থিতিশীলতা ক্রিয়েট করতে চাচ্ছে। বাট আই থিঙ্ক ইটস ফাইন, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ইউ উইল হ্যাভ মাল্টিপল ভয়েসেস, অ্যান্ড you will listen to the voice that sort of gives power and freedom to everyone. আসলে কি হয় বাংলাদেশে, আপনি দেখেন শেখ হাসিনার প্রায় 14 বছর, একেবারে সত্যি কথা বলতে কি এই 14 বছর ধরে কিন্তু তিনি ক্রমে ক্রমে এমন একটি প্রক্রিয়া তৈরি করেছিলেন যার ফলে বাংলাদেশের লেখক বুদ্ধিজীবী সবাই তোষামতকারীতে পরিণত হয়ে গেছে। সবাই না, আমি বলবো বিরাট সংখ্যক। তিনি আওয়ামী লীগ করুন আর না করুন, তিনি তোষামতই করেছেন, কারণ তারা বুঝেছেন যে এই সরকারই থাকছে এবং আমাকে যদি কিছু পেতে হয়, আমাকে যদি পদ পেতে হয়, আমাকে যদি পুরস্কার পেতে হয়, আমাকে যদি বিদেশ ভ্রমণ পেতে হয়, আমাকে যদি ফাইন্যান্সিয়াল গ্র্যান্ট পেতে হয়, তাহলে আমার বিরোধিতা করলে আমার মুক্তি নাই, রক্ষা নেই। তো সেই কারণে মানে এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় যেটা আপনি বলছিলেন যে মানে স্কলারলি, মানে তাদের যে কি বলবো, they are intellectually driven from the perspective of social and political, এই যে ব্যাপারটা,
ওইটা কিন্তু আমাদের বাংলাদেশের লেখকদের মধ্যেও আছে, কিন্তু বাংলাদেশে যারা সিনিয়র মানুষ তাদের অধিকাংশই কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাই। আবার যারা আছেন তারা তো অনেক সাবধানে পা ফেলছেন যে আসলে কি হচ্ছে, এবং সেই জায়গাটায় ঠিক ঠিক করে বুঝতে পারা আমাদেরকে আবার ওই আগের জায়গায় ফিরতে হবে। সেটি হচ্ছে, আমি বলছিলাম যে বাংলাদেশে যারা লেখক, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, এরা কিন্তু গত 15 বছর ধরে, যেটা বলছিলাম, ক্রমে ক্রমে এদের বিরাট অংশ তারা কিন্তু এক ধরনের, তারা লেখক, আমি অসম্মান করছি না, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞার জায়গায়, প্রতিবাদের জায়গায় তারা কিন্তু অথর্ব হয়ে গিয়েছিলেন। আপনি বলছেন ন্যারেটিভ তৈরির কথা, আসলে তারা কোনো ন্যারেটিভ তৈরি করেননি। এই ন্যারেটিভটা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার বাইরে অন্য একটা জায়গা থেকে এনে, এবং সেই ন্যারেটিভটা তৈরি করেছে অ্যান্টি লিবারেশন যে পাওয়ার, এই জিনিসটাকে প্লেড দ্য পাইভোটাল রোল ইন মেকিং দিস হ্যাপেন। এই জায়গাটায় যারা কাজ করেছে তারা ন্যারেটিভ তৈরি করে, কিছু মানুষ, হয়তো 500 বা 1000 পেইড মানুষ আছে বলে আমি মনে করি, যারা সোশ্যাল মিডিয়ায় জিনিসকে প্রচার করে থাকে, এবং এরকম পেইড মানুষ কিন্তু গত 10 বছর 15 বছর ধরে বাংলাদেশে রয়েছে, 10-11 বছর, তাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেয়া হয়েছে। আমাদের লেখক সাহিত্যিকরা কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেননি। তারা ভেবেছেন যে এটি অন্যায় হচ্ছে, তারা ধীরে ধীরে এটার প্রতিবাদও করেছেন, কারণ একজন অর্ডিনারি মানুষ তিনি যেভাবে দ্রুত প্রতিক্রিয়া করবেন, একজন লেখক কেন সেটি করবেন, তিনি তো সত্যি সত্যি চিন্তা করছেন যে আসলে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। সেই জায়গাটায় তার চিন্তাকে আমি সম্মান করি যে তারা দৃঢ়লয়ে ছিলেন, কিন্তু জটিলতা হয়ে গিয়েছিল যে তারা প্রতিবাদটা করতে পারছিলেন না, কারণ তারা খুব সাবধানে ছিলেন। মানে প্রতিবাদটা এসেছে কিন্তু অলমোস্ট বলা যায় 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আস্তে আস্তে সবাই মুখ খুললেন। আচ্ছা, আর্টিস্টিক জায়গাটাতে যদি আসি, সো আমাদের মেন স্ট্রিম আর্টিস্টরা তো হচ্ছে, আমরা অবভিয়াসলি জানি যে হচ্ছে এখানে করছিল না, বাট ইন্টারনেট যখন আবার ফিরে আসলো তখন আবার মেন স্ট্রিম আর্টিস্টদের একটা গ্রুপ, লাইক ওখানে আমি জানি যে মোশাররফ করিম, বাঁধনদের মতো আর্টিস্টরা ছিল, সিয়াম ওরা ছিল, ওরা হচ্ছে গিয়ে সম্ভবত করছে লাইক এফডিসিতে, না ওরা এফডিসিতে না, ওরা সম্ভবত শহীদ মিনার আর অন্য জায়গায় আসছিল, যেখানে হচ্ছে তারা হচ্ছে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে। আর আওয়ামী লীগের যারা হচ্ছে একটা কোহর্ট আছে, লাইক ফেরদৌস থেকে শুরু করে, ওরা হচ্ছে সম্ভবত এফডিসিতে একটা করছিল যে আন্দোলনটা হচ্ছে কি সরকার বিরোধী আন্দোলন হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। কিন্তু এটা ছাড়া আন্দোলনটার তো একটা আর্টিস্টিক ডাইমেনশন ছিল, মানে অ্যাকচুয়ালি আর্ট ছিল। এই আর্টটা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে এই আর্টগুলা করার পিছনে ঢাকা ইউনিভার্সিটির চারুকলার একটা ইয়ে আছে, বাট ওইটা আমার কাছে ধরেন অতটা ইম্পর্টেন্ট মনে হয় না। আমার কথা হচ্ছে সারা দেশে তো অনেক গ্রাফিতি হয়েছে, লাইক লিটারালি সম্ভবত কোনো দেওয়াল সম্ভবত বাকি ছিল না। এটা আসলে কারা করলো? এইখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা আমি যেটা বলতে চাই, লাইক মানে কেন এটা ইম্পর্ট্যান্ট, বিকজ এখনকার জেনারেশন যা জেনজি, ওরা কিন্তু অলরেডি গ্লোবাল কালচারাল প্রোডাক্টসের কনজিউমার। সো ওরা কিন্তু জানে যে কোথায় কী হচ্ছে, কীভাবে হচ্ছে, লাইক কী করতে হয় বা কীভাবে কী করে। তো আইডিয়াগুলো কিন্তু ওরা অলরেডি পেয়েছে অন্য জায়গায়, লাইক হচ্ছে কোথায় ধরুন গ্রাফিতি কেমনে লিখতে হবে, মানে লেখাটা কী লিখতে হবে, এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে কী লিখতে হবে এরকম পোস্ট প্রচুর হয়েছে যে আমরা হচ্ছে আজকে হচ্ছে এরকম লেখা লিখবো, সবাই হচ্ছে এরকম লেখা লেখেন। এবং হচ্ছে এখন শুধু লিখলেই তো হবে না, মানে আমার কাছে সোশ্যাল মিডিয়ার এটা মনে হয়েছে যে ওই যে আমি আপনাকে বলতাম কালেকটিভ আইডেন্টিটিটা, এই কালেকটিভ আইডেন্টিটিটা ফর্ম হয়েছে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে মাঠে পার্টিসিপেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এই দুইটা লাইক মানে ওইটা অ্যাক্টিভিজম তখন যখন হচ্ছে অ্যাকচুয়ালি মাঠে কেউ যাচ্ছে না, শুধু সোশ্যাল মিডিয়াতে ধরেন ফর এক্সাম্পল হচ্ছে সোশ্যাল মিডিয়া ওই প্রোফাইল পিকচার কালো করা, লাইক যে কোনো একটা ধরেন কেউ খুন হলো ফর এক্সাম্পল, আমরা এর আগে অনেক প্রোফাইল কালো করতাম হচ্ছে যে কোনো একটা লাইক নৃশংস রেপের ঘটনা হচ্ছে যখন মিডিয়াতে আসতো তখন লাইক কালো করে ওটার সংহতি জানাতো, বাট ওটা অ্যাকচুয়ালি কোনো ইম্প্যাক্ট ব্যাপারটা নাই। কিন্তু এবারের প্রোফাইলটা লাল করার ইম্প্যাক্ট আছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে অলরেডি মাঠে যাচ্ছে, ওইখান থেকেই তারা ধরেন হচ্ছে বিভিন্ন ছবি আপলোড করছে, ওইটাই লোকজন কাভার ফটো বানাচ্ছে, ওইটাই লোকজন প্রোফাইল পিকচার বানাচ্ছে, এবং ধরেন কালেকটিভলি লোকজন ডিসিশন নিচ্ছে যে হচ্ছে আমরা প্রোফাইল পিকচার লাল করবো। সরকার হচ্ছে গিয়ে যে শোক জারি করছিল, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে বলছে যে আমরা শোক মানি না, আমরা হচ্ছে গিয়ে লাইক রক্তের লাল থেকে হচ্ছে লাল করছে।
তো কালেকটিভ আইডেন্টিটিটা ইয়ে করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল এখানে।